সমকাল স্পোর্টসে স্বাগত। কিছুক্ষণ পরই বাংলাদেশ তাদের এশিয়া কাপ যাত্রা শুরু করবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশ কেমন পরিকল্পনা নিয়ে খেলতে পারে, একাদশ কেমন হতে পারে, হংকং দলটা কেমন, এসব বিষয়ে আমরা কথা বলবো সমকালের ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলীর সঙ্গে। সেকান্দার আলী, আপনাকে সমকাল স্টুডিওতে স্বাগত। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ প্রথম ম্যাচটা শুরু করবে হংকংয়ের সঙ্গে। হংকং হচ্ছে আইসিসির সহযোগী সদস্য দেশ এবং প্রথমবার তারা টি-20 ফরম্যাটের এশিয়া কাপে আসছে। দলটা আসলে আপনার কেমন মনে হয়? দেখুন, এরা তো অপেশাদার একটি দল। এই দলের প্লেয়ারগুলি আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা কোথা থেকে এসছে, কোথা থেকে যায়। তারা আসলে চাকরি করতে গিয়ে বা ওখানে সেটেল হয়েছে হংকংয়ে, ইন্ডিয়া, পাকিস্তান, এইসব দেশের প্লেয়াররা সাধারণত ওখানে গিয়ে খেলে এবং এই দলগুলো তারা চ্যারিটির মতো অনেকটাই করে। এই যে বাড়তি তারা যে খেলছে, এই জন্য কিছু পয়সা হয়তো উপার্জন করে, কিছু আপনার থাকে, দেশ বিদেশে যেতে পারছে, এটি তাদের একটা অ্যাচিভমেন্ট। সেই জায়গা থেকে হংকং দলকে খুব বেশি বড় কৃতিত্ব দেওয়ার কিছু নেই। তারপরে আপনার সমীহ করতে হবে প্রতিপক্ষ হিসেবে। যদি এটাকে প্রফেশনাল রূপ দিতে হয় তাহলে আইসিসি বা এসিসি কে অনেক বেশি কাজ করতে হবে। এখন আপনি বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি হংকংকে বিবেচনা করি, তাহলে হংকং এটা হলো যে যদি আপনার মরিশাসের সঙ্গে তুলনা করেন, মরিশাস আর বাংলাদেশের অর্থনীতি বা কিংবা বাংলাদেশের অবকাঠামো সবকিছু বিশালতা এগুলির সঙ্গে হয়। তো হংকং টিম তারপরে কিন্তু একটা আপসেট ঘটিয়েছিল 2014 সালে বাংলাদেশের বিপক্ষে, এবং সেটা ছিল টি-20 বিশ্বকাপ। যে 2014 সালে সেটা হচ্ছে চট্টগ্রামের মাঠে। তো এরকম একটা যখন ঘটনা ঘটে, সেই দলের কোনো প্লেয়ারই কিন্তু এই দলে নেই। এটা একটা বড় স্বস্তির ব্যাপার। তাদের মাথায় ওই জিনিসটা কাজ করবে না, হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড। তাদেরকে যদিও লিটনকে অনেকবারই প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে, কিন্তু লিটন উত্তর দিয়েছে সেটা হয়তো যদি কেউ অনেক কিছু ঘটতে পারে, বাট এটা এরকম যেহেতু ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের নেই, তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় না যে সমস্যা হবে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ যদি তাদের সঙ্গে খেলে কেমন ক্রিকেট খেলবে। আফগানিস্তান যেভাবে ক্রিকেটটা খেলেছে, ওই কন্ডিশন একটু স্লো আসে উইকেটটা, কিন্তু সেই স্লো উইকেট হলেও আপনার রান হয় অনেক। আপনার প্রথম ম্যাচেই দেখেছেন যে দুটো ভালো ব্যাটার ছিলেন, তারা গেমটা ধরেছেন। প্রথম দিকে তারা ওইভাবে খেলতে পারছিল না, যখন গেমটা ধরে ফেলেছে তখন কিন্তু এটা ক্যারি করে 188 রান করে ফেলেছে 6 উইকেটে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের উচিত হবে তাদের সঙ্গে ওই রকম একটা ডমিনেটিং ক্যারেক্টার, যেটা নেদারল্যান্ডসের বিপক্ষে আপনি শো করেছে, সেই ক্যারেক্টারটা শো করা ওখানে, যেন বড় ব্যবধানে জিততে পারে। 100 অ্যাভাব রানে যদি আপনি জিততে পারেন, তাহলে যেটা হবে, যদি আগে ব্যাটিং করার সুযোগ হয়, আপনি বড় স্কোর করে তাদেরকে বিপক্ষে 100 রান জিতবেন। আর যদি তারা আগে ব্যাটিং করে, তাহলে তাকে এমন ভাবে অল আউট করবেন যেন আপনি 10 উইকেটে জিততে পারেন। তো আমি আশা করবো বাংলাদেশ সেই মেন্টালিটি নিয়ে, সেই অবস্থা নিয়ে খেলবে। বাংলাদেশ আসলে কেমন পরিকল্পনা নিয়ে খেলতে পারে? ওইখানকার উইকেট কন্ডিশন নিয়ে আমরা দেখলাম যে স্পিনাররা বেশ সুবিধা পাচ্ছে, আবার বাংলাদেশের পেস আক্রমণটা এই সময় এসে সব থেকে ভালো আর কি। তো বাংলাদেশ কি 3 জন স্পিনার প্লাস 3 জন পেসার এই ফরম্যাটে যাবে, নাকি একজন স্পিন অলরাউন্ডার নিয়ে খেলবে? শামীম পাটোয়ারি আছে, ওইখানে সাইফ হাসান আছে। আপনার কি মনে হয় পরিকল্পনাটা নিয়ে? দেখুন, উইকেটের যে কন্ডিশন আবুধাবিতে, বিশেষ করে আবুধাবিতে, এখানে তো একটু ডিউ থাকে এই সময়, তো সবসময় দুবাই সবসময় সব জায়গাতে থাকে আমিরাতের। কিন্তু যে বিষয়টা হচ্ছে, আবুধাবির স্টেডিয়ামটা একটু গভীর, অনেক গ্যালারি দিয়ে চারদিকে উঁচু করা, সেই জায়গায় একটা নিচে জায়গা। এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে যে উইকেটগুলো নট স্পিন ফ্রেন্ডলি, নট পেস বোলিং ফ্রেন্ডলি। এটা একটা ট্রু উইকেট বানানোর চেষ্টা করা হয়। এই উইকেটে রান হয় ভালো। তো যেটা হচ্ছে যে স্পিনাররা যে খুব ভালো করবে তা কিন্তু না। আপনার যদি আফগানিস্তানের ম্যাচটাই আবারও তুলনায় আনছি আমি, যে ওদের পেস বোলাররা যে 4 জন পেস বোলারকে ব্যবহার করা হয়েছিল, এবং সেই পেস বোলাররা 10 ওভার বল করেছেন 4 জনে ভাগ করে। সেখানে 10টা উইকেটের মধ্যে 5টা কিন্তু তারা নিয়েছেন। তো এই যে নেয়া, এর অর্থ হলো পেস বোলারদের। এবং আমি ওখানে রাবিদ ইমামের সঙ্গে কথা বলেছিলাম, তিনি একজন কিন্তু ক্রিকেটার ছিলেন, শুধু মিডিয়া ম্যানেজার না, তিনি একজন পেস বোলার ছিলেন। তিনি যেটা বলেছেন যে এখানে যদি ভালো কিছু করতে হয়, পেস বোলারদের করতে হবে। আপনার 2021 সালে টি-20 ম্যাচ খেলেছিল দুটো ওখানে, একটা ইংল্যান্ডের বিপক্ষে, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ। তো সাউথ আফ্রিকার বিপক্ষে তাসকিন আহমেদ মাত্র 84 রানের আমাদের পুঁজি ছিল। তো সেই 84 রানের পুঁজি নিয়েও তাসকিন আহমেদ যে বোলিংটা করেছিল, 4 ওভারের মানে করেছে, তার যে কোটা রয়েছে সেই কোটা শেষ করেছে 18 রান দিয়ে 2টা উইকেট নিয়ে। দ্যাট ওয়াজ দ্য অসম বোলিং। এবং তাসকিন লিডিং বোলার এখন বাংলাদেশ দলের। পেস বোলাররাই ওখানে, যদি মুস্তাফিজ ট্যালেন্ট বোলার এবং সাকিবের কথা যদি চিন্তা করেন, সাকিব কিন্তু দেখে থাকবেন যে ও রানও করতে পারে এবং ভালো জোর গতিতে বল করতে পারে। তো এই 3 জন ত্রয়ী যদি আপনার একাগ্রতার সঙ্গে সমন্বয় করে ভালো বোলিং দিতে পারে,
মিডল ওভার সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু, যেটা হচ্ছে লিটন এবার একটা ট্রায়াল দিয়ে নিয়েছেন এখানে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে। মিডল অর্ডারে সবসময় আমরা কিন্তু পারি না, 7 থেকে 15 পর্যন্ত এই সময় আমরা ফেল করি, ব্যাটিংও ফেল করি, বোলিংও ফেল করি। সেই জায়গায় তাসকিনকে ব্যবহার করে, বেশ কৌশলী ব্যবহার করে উইকেট ব্রেক থ্রো দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সাকসেস হয়েছিল। তো বোলারদের যদি লিটন এই জায়গাটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ খুব ভালো করবে এখানে। প্রতিপক্ষের কথা যদি বলি, হংকং আসলে যে ধরনের প্রতিপক্ষ, আমাদের সহজ শুধু জয়ের কথা চিন্তা করলে হচ্ছে না, বড় জয় কথা ভাবতে হবে। কারণ আমাদের যে গ্রুপটা খুব ট্রিকি গ্রুপ, এখানে আফগানিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, অর্থাৎ রান রেটটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশ আসলে হংকং ম্যাচটাকে কি ওইভাবেই খেলবে, নাকি শুধু সাধারণ একটা জয়, প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করবে, এরকম একটা অ্যাপ্রোচ নিয়ে খেলবে, কি মনে হয়? দুটো মেন্টালিটি থাকতে পারে। যদি আপনার সিচুয়েশন দেখে তার অনুকূলে আছে, তাহলে সে কিন্তু এগ্রেসিভ ক্রিকেট খেলতে যাবে এবং তা মানে ডিমোলিশ করে দেওয়ার চেষ্টা করবে যত কম রানে পারা যায়, এবং একটা রান রেটটা বড় জায়গা রাখার জন্য চেষ্টা করবে, টপে আসার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি দেখে ব্যাকফুটে চলে গেছে, তারা একটু যেহেতু একটা ম্যাচ খেলেছে, এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে যদি তারা একটু পুশ করতে পারে, তাহলে বাংলাদেশকে হয়তো অত ব্যবধানে জিততে দেবে না, বড় ব্যবধানে। সেই ক্ষেত্রে বাংলাদেশের কৌশলটা হবে 3টা ম্যাচ কিভাবে জেতা যায়, অর্থাৎ 3টা ম্যাচ যদি জিততে পারে, তাহলে তো স্টেট থ্রু মানে সেকেন্ড রাউন্ডে যাবে সুপার 4-এ। আর যদি 3টা ম্যাচ না জিততে পারে, 2টো ম্যাচ জিতে, তখন কিন্তু আপনার রান রেটের সমীকরণটা আসবে। তো সেই সমীকরণে আনফরচুনেটলি এখান থেকে একটা বড় দল বাদ পড়ে যাবে। আপনার দেখুন 4টা দলের মধ্যে 2টো দল যাবে, তো সেই ক্ষেত্রে হংকং বাদ দিলাম আমি দুধবাদ হিসেবে, কিন্তু বাদ বাকি যে 2টো দল 3টা দল রয়েছে, সে তার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান, এখান থেকে একটা দল তো চলে বাদ দিতে হবে। বাদ দিতে হলে সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান আনবিটেন, মানে ডেফিনেটলি ফেভারিট এইতে গ্রুপে। বাংলাদেশকে আমি ফেভারিট মানছি না, কেন? কারণ আফগানিস্তান, তার ওইটা হোম কন্ডিশন এক, দ্বিতীয়ত হচ্ছে আফগানিস্তান সম্প্রতি খুব ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের কিন্তু তারা সেমিফাইনালিস্ট, এবং তারা কিন্তু টি20 ক্রিকেটটা খুব ভালো খেলছে, ওয়ানডে ক্রিকেটও তারা খুব ভালো খেলছে। আমরা কিন্তু দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা কি সুন্দর ডমিনেট করে খেলেছে। লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখতে 23-এ গেছে ওয়ানডে, সেটাখানে ভালো খেলেছে। সেই জায়গা থেকে আমি বলবো যে ফেভারিট। এই জায়গায় বাংলাদেশ যে পারফরমেন্স লাস্ট 3 সিরিজে দেখিয়েছে, শ্রীলঙ্কা হোমে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পাকিস্তানের বিপক্ষে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে, আমি হোমের 2টা বাদ দিলাম, কিন্তু শ্রীলঙ্কার পারফরমেন্সটাকে যেটা আমি কাউন্ট করি, এটা বাংলাদেশ টিমও কিন্তু কাউন্ট করছে, তাহলে সেই বিবেচনা থেকে বাংলাদেশের ওখানে শ্রীলঙ্কার বিপক্ষে জেতা উচিত, আফগানিস্তানের বিপক্ষে জেতা উচিত। বাংলাদেশ যদি একটা পরিকল্পিত গেম খেলতে পারে এবং তার বেস্ট ডেলিভারিটা দিতে পারে, অল আউট খেলতে পারে, তাহলে বাংলাদেশ অল 3 ম্যাচ জিততে পারবে। শেষ প্রশ্ন করব, যদি দুজন করে 4 জন খেলোয়াড়ের নাম বলতে বলি, বাংলাদেশ দল থেকে 2 জন ব্যাটসম্যান এবং 2 জন বোলার, যারা কিনা হংকংকে আসলে উড়িয়ে দিতে পারে, বোলিং হয়তো একেবারে ডিস্ট্রয় করে দিতে পারে, আবার ব্যাট হাতে খুব ভালো করতে পারে, কাদের কথা বলবেন? দেখুন, বোলিং এ আমি স্পিনের কথা বলবো না, যদি স্পিন কেউ কিছু করে সেটা হলো বাড়তি। আর যদি আপনি আমাকে বলেন পেস বোলিং এ আমি বাজিটা ধরবো, সেটা কাকে নিয়ে ধরবো? আমি ধরবো তাসকিনকে নিয়ে। বিকজ অফ তাসকিন যখন মুডে থাকে তখন কিন্তু খুব ভালো ক্রিকেট খেলে দেবে, বোলিং করে দেবে। আরেকজন হচ্ছে এখানে মুস্তাফিজ, খুব ট্যালেন্ট বোলার, তিনি যদি নাও পারেন সাকিব কিন্তু ঠিক জায়গায় মেরে দেবে। এই 2 জন সাকিব আর মুস্তাফিজের মধ্যে থেকে একজনকে নেব, আর ইয়েকে নিলাম আমি, তাসকিনকে নিয়ে তার পক্ষে বাজি ধরলাম। আর ব্যাটিং এর যদি আমি ধরি, তাহলে লিটন যেহেতু একটা ছন্দে রয়েছে, তার একটা দায়িত্ব হলো এখানে, আর পারভেজ হোসেন ইমনের দায়িত্ব হলো যখন লুজ বোলিং পাবেন, স্লো বোলিং পাবেন, তো এই জায়গাটা থেকে আপনার আজকে ফায়ার করা। আমিও ভালো করতে পারেন, বাট পারভেজ হোসেন ইমন যদি ফায়ার করে, তাহলে দেখবেন সেঞ্চুরি হয়ে গেছে। তার ওখানে দুবাইতে একটা সেঞ্চুরি, শারজাতে ইয়ের বিপক্ষে বোধহয় আমরা দেখেছিলাম, আমিরাতের বিপক্ষে। তো সেই জায়গায় যদি এরকম একটা ভালো ইনিংস খেলতে পারে, তাহলে খুব ভালোই হয়। সেখানে ভাই, সমকাল স্টুডিওতে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কিছুক্ষণ পরে বাংলাদেশ দল এশিয়া কাপ যাত্রা শুরু করবে হংকং এর বিপক্ষে। আমরা আশা করব বাংলাদেশ শুধুমাত্র জয় না, বড় জয় দিয়ে এশিয়া কাপ যাত্রাটা শুরু করবে এবং এই কঠিন গ্রুপটা থেকে খুব সহজ করে বাংলাদেশ সুপার 4-এ যাবে। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।